আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি চাইল্ড ফাউন্ডেশনের আজকের লাইভ শোতে। আমাদের আজকে যাদের সাথে কথা বলবো, আমাদের এই সিরিজটির নাম হচ্ছে পাপের ফল নয় আমাদের অনুপ্রেরণা। এবং আজকের এই পর্বে আমরা এমন কিছু পরিবারের সদস্যদের সাথে কথা বলবো যাদের সাথে সচরাচর আমরা কথা বলা হয় না, তাদের যেই অনুভূতিগুলো আমরা সচরাচর শুনি না। সো চাইল্ড ফাউন্ডেশনে আমরা বলে থাকি যে বাবা মারা হচ্ছে এভরিডে সুপার হিরোর একজন। তারা আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে সবসময় থাকে, নিরলসভাবে কাজ করে। কিন্তু এমন কিছু আনসাং হিরো আমি বলবো আমাদের মধ্যে আছে, যাদের কথা কিন্তু আমরা বলি খুবই কম, এবং তারা কেমন ফিল করছে, তারা কিভাবে তাদের জার্নিটা কেমন হচ্ছে আমরা কিন্তু জানতে পারি না। তারা হচ্ছে সিবলিং। এবং এই ক্ষেত্রে একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির সাফল্য এবং তার জীবনের জার্নিতে সিবলিংরা কিন্তু একটি বড় রোল প্লে করে। আমরা সেরকম কিছু আনসাং সুপার হিরোদেরকে আপনাদের সামনে নিয়ে এসেছি এবং তাদের সাথে কথা বলবো তাদের জার্নির ব্যাপারে। আমাদের সাথে আছে ডক্টর শাহ ইমরান শেখ। উনি একজন সার্জন, ডেন্টাল সার্জন। উনি আছেন দ্য ডেন্টাল লাউঞ্জে। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে থাকার জন্য। আশা করি ভালো আছেন। আমাদের সাথে আছে ফাহিম রাজ্জাক, এবং সে একজন মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং ব্রাদার অফ রাফান রাজ্জাক। ওয়েলকাম, থ্যাংক ইউ আমাদের সাথে আজকের লাইভে আসার জন্য। আমাদের সাথে আছে অল দ্য ওয়ে ফ্রম ইউকে মাহিমা কবির। শি ইজ এ লেভেল স্টুডেন্ট এবং সিস্টার অফ সামিন কবির। হ্যালো, হাউ আর ইউ মাহিমা? I'm good. How are you? Very nice to see you. So সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই লাইভটিতে জয়েন করার জন্য। প্রথমেই আমি তোমাদেরকে একটা টাইটেল দিয়ে দিচ্ছি, আমি তুমি করেই বলি। আমরা এখানে আজকে তোমাদের সিবলিংদেরকে নিয়ে কথা বলবো। সো আই থিঙ্ক তোমরা সবাই এখানে আনসাং হিরোজ রিলি, কারণ আমরা চাইল্ড ফাউন্ডেশনে আমাদের একটি ট্যাগলাইন আছে যে ইন্সপায়ারিং এভরিডে সুপার হিরোজ, যেটার মধ্যে পরে হচ্ছে যারা ডিফারেন্টলি এবল, তাদের ফ্যামিলিজ, এবং অফকোর্স তোমরাও আছো সেটার মধ্যে। সো আমি প্রথমেই যদি একটু সবার কাছ থেকে ওয়ান এট এ টাইম শুনে নিতে পারি তোমাদের সিবলিংদের নাম এবং তারা কি করছে, তাদের বয়সটা যদি শুনতাম। আমি ডক্টর ইমরান, আই উইল হিয়ার ফ্রম ইউ ফার্স্ট। সম্মানিত সুধীবৃন্দু, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি। আর আমার ছোট ভাই হচ্ছে শাহ ইকরাম শেখ। ও এই মুহূর্তে আসলে পড়াশোনা করছে সোয়াক স্কুলে। আর এখন ওর এজ অলমোস্ট 20 বছর হয়ে গেছে। এই হচ্ছে কি বিষয়। এই তো আমার ভাই সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন। আর যেহেতু কথাই বলছি, ওর ওর বয়স 20 বছর, তার মানে ছোট ছোট ভাই আপনার। জি জি জি। আপনারা কি দুজনই সিবলিং বাসায় নাকি আরো কেউ আছে? না না, আমরা দুজনই। দুজনই, আচ্ছা। আমি চলে যাচ্ছি ফাহিম রাজ্জাক। আমরা তো সবাই we know your superstar brother Rafan, and he's such a sweetheart, but we would love to hear from your end যে ওর সম্পর্কে যদি আমরা একটু শুনতাম তোমার কাছ থেকে। At first, thank you to Child Foundation to arrange such a good initiative. Thank you for that. Assalamu alaikum. I'm Fahim Razak. My eldest brother name is Asrafan Razak, who is diagnosed with Down syndrome, as we know, and I'm the eldest one. And I have also an elder brother whose name is Rakin. So yeah, that's all. Teen bhai, right? I also have 3 boys. A lot of work for your mom, but it's fun for you guys. আচ্ছা, আমাদের সাথে আছে ইউকে থেকে মহিমা কবির. How are you? If you could tell us a little bit about yourself and your brother. Hi, I'm Mahima, and I'm a student in the UK. And I've got an older brother called Samin, who's 23 years old, and he's got severe learning disabilities as well as autism. So he goes to day center, but he's not really doing much right now. All right, thank you so much.
সো আমি প্রথমেই বলছিলাম যে আমাদের এই সিরিজটার নামই হচ্ছে পাপের ফল নয় আমাদের অনুপ্রেরণা। তো আমাদের অনুপ্রেরণা যে বিষয়টা, আমরা যখন আমাদের ভাই বোন হয় তখন আমরা তো যেসব ফ্যামিলিতে ডিফারেন্টলি এবল কোনো ব্যক্তি নেই, আমরা কিন্তু হয়তো জানিও না how it is to have a sibling with a learning disability or autism or Down syndrome. So if I could ask সবাইকে একটু করে যদি শুনতাম যে ওই ফার্স্ট when you found out or কখন মনে হলো যে না আচ্ছা আমার ভাই তো অন্য সব ভাইদের মতো না, বা আমি তো বুঝতে পারছি না যে ও এরকম কেন, এবং ওই অনুভূতিটা কিভাবে জানতে পারলেন যদি আমি ডক্টর ইমরানের কাছ থেকে শুনতে পারি। জি, আসলে হচ্ছে যেটা প্রথম দিকে হয় যে বাচ্চাদের ডেভেলপমেন্টাল স্টেজ, যখন আসলে একটা বাচ্চা স্বাভাবিকভাবে কথা বলতে পারে, স্বাভাবিকভাবে হাঁটতে পারে, স্বাভাবিকভাবে সবকিছু করতে, একটা সার্টেইন এজ আছে যে সময়টা আসলে বাচ্চারা সবকিছু করতে পারে। তো আসলে ওভাবেই আমি তখন অনেক ছোট, ইকরামের 2001 সালের 15ই নভেম্বর। তো তারপর হচ্ছে আস্তে আস্তে সময় পেরিয়ে যেতে থাকে। তো আমরা কাউন্ট করতে থাকি 2 বছর পর 3 বছর পর যে আসলে ইকরাম কখন হাঁটবে, কখন হচ্ছে একটু ভালোভাবে কথা বলবে, কখন হচ্ছে আসলে স্বাভাবিক বাচ্চাদের মতো চাইতে শিখবে, একটু একটু করে কিছু ওয়ার্ডস বলবে। তো এগুলোর জন্য আসলে ওয়েট করেছিলাম আমরা যে এই হচ্ছে বিষয়। এবং আমাদের আসলে ডায়াগনস্টিক সেন্টার আছে, তো সেখানে অনেক ডক্টর আসেন। তো তখন হচ্ছে আমার মাও বেশ কয়েকজন ডক্টরকে জিজ্ঞাসা করেছেন যে আসলে এই যে এমন কি হচ্ছে। তখন আসলে অটিজম একটা নোন ওয়ার্ড ছিল না। অটিজম বলতে আসলে মানুষ কিছুই বুঝতো না। কোনো ক্লিয়ার কোনো কনসেপশনই ছিল না অটিজম সম্পর্কে। তো তখন আসলে ডক্টররা বলতেন যে আসলে একটু সময় লাগবে, একটু পরেই ঠিক হয়ে যাবে বা কিছু বছর পরেই ঠিক হয়ে যাবে, সঠিকভাবে কথা বলতে পারবে। তো এই বিষয়গুলো বলেছিল তখন। তো আমরা আসলে ওয়েট করতে থাকি, দেখতে থাকি যে আসলে ঠিক হয় কিনা। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে অলমোস্ট 4 বছর শেষ, তারপরেও ঠিকভাবে কথা বলতে পারছে না, দাঁড়াতে পারছে না সঠিকভাবে, যেভাবে দাঁড়ানোর কথা। তো তারপর আসলে আমার মা খুব চিন্তিত হয়ে পড়লেন যে আসলে কি করা যায়, কিভাবে কি করবে। কারণ বাচ্চার ক্ষেত্রে মাই আসলে প্রথমে প্রাইমারি কনসার্ন। আমরা তো তখন ছোট, আসলে খুব বেশি কিছু বুঝতে পারবো না। তো তখন হচ্ছে 2005 সালের কথা। তো আমার মা কিছু আঁচ করতে পারলেন যে তার ছোট ছেলেটা অন্য 8-10টা ছেলের মতো না, স্বাভাবিকভাবে সে করতে পারছে না। তো তখন হচ্ছে উনি ঢাকায় চলে আসলেন। ঢাকায় আমরা আসলে শুরুর দিকে মফস্বলে ছিলাম। মফস্বলের একটা শহর বলা চলে, চাঁদপুর জেলা আমাদের। তো সেখানে ছিলাম। মফস্বলে আসলে এই ধারণাগুলো আরো খুব বাজে অবস্থা। গ্রামাঞ্চল থেকে মফস্বলের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আসলে মানুষ এরকম কিছু জানে না। So অ্যাকচুয়ালি স্টিল তখন তোমার তখন how was your feeling? I know your mother must have been devastated, but মানে তোমার জি, কিরকম লেগেছে যে বুঝতে পারার পরে যে না ও তো আর সবার মতো না, একটু ডিফারেন্ট? আমরা আসলে করেছিলাম যে স্বাভাবিকভাবে ছোট ভাই থাকলে যেমনটা হয় যে একটু খেলতে নিয়ে যাওয়া বা একটু হচ্ছে আলাদা একটু টাইম স্পেন্ড করা ওর কাছ থেকে, বেশ কিছুক্ষণ ছুটি হওয়া ভাইয়ের মাঝখানে। তো এইগুলোর একটা অভাব বোধ করছিলাম আসলে, যে এগুলো হচ্ছে না। কেন হচ্ছে না, মনের মাঝখানে অনেক বেশি কোশ্চেন ছিল যে কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, আমি কেন আমার ছোট ভাইয়ের সঙ্গে খেলতে পারবো না। এই হচ্ছে এই বিষয়। তো তারপর হচ্ছে আস্তে আস্তে 2005 সালের দিকে হচ্ছে ঢাকায় আসার পরে দেন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চাইল্ড কেয়ার সেন্টারে তখন হচ্ছে শিশু বিকাশ কেন্দ্র। তো সেখানে হচ্ছে আমার ভাইয়ের কমপ্লিট একটা হয়, এক্সামিনেশন হয়, তারপরে হচ্ছে অ্যাসেসমেন্ট হয়, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট। তো তারপর হচ্ছে আসলে বুঝতে পারে যে অটিজমাল স্পেকট্রাম। দুঃখিত, আমি শিশু হাসপাতালে গিয়েছিল, শিশু বিকাশ কেন্দ্রে। তো তারপরে হচ্ছে আপনার বুঝতে পারে যে অটিজম ওর
অটোসোমাল স্পেকট্রাম ডিসঅর্ডার আছে। তো তারপর থেকেই আসলে প্রথম আসলে একটা বিশাল একটু ধাক্কা লেগে যায় আরকি, সহজ কথায় বলতে গেলে। কারণ একদমই আননোন, আমরা কিছুই জানি না। অটিজম সম্পর্কে কোনো ন্যূনতম কিছু জানা নেই আমাদের। কমপ্লিটলি ব্ল্যাংক। সো আর দ্যাটস এটা ওয়াই তো আরো আসলে অনেক বছর আগের কথা। তখন এত অ্যাওয়ারনেসও ছিল না যে অনেক জি, জি, জি। এই হচ্ছে বিষয়। আমরা কিভাবে হ্যান্ডেল করব, কিভাবে কি করব, কোনো ধারণাই ছিল না। এই হচ্ছে গিয়ে বিষয়। তো এইটাই একটা ছিল, আমরা একটু ধোঁয়াশার মধ্যে ছিলাম। এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা তো আমি এইভাবেই আসলে জানতে পারি। আমি আরো শুনবো। আমি একটু ফাহিম তোমার কাছে চলে যাচ্ছি। আম, আমি জানি যে তোমার ভাইয়ের ডাউন সিনড্রোম আছে। সো বাংলাদেশে ডাউন সিনড্রোমের ব্যাপারে অ্যাওয়ারনেস কতটুকু ছিল বলবে, বা তুমি কখন বুঝতে পারলে যে ও আচ্ছা আমার আমার ভাইয়ের ভাই সবার থেকে ডিফারেন্ট, বা ওই তোমার পরিবারের, আমি জানি তোমার ফ্যামিলি খুব পজিটিভলি কাজ করছে, তোমরা অনেক কাজ করো ডাউন সিনড্রোম নিয়ে, বাট আমি পরিবারেরটা জানতে চাবো না, আমি তোমার এক্সাক্ট ফিলিংসটা যখন তুমি বুঝতে পারলে আমি জানতে চাইবো। যেহেতু আমরা আজকে সিবলিংস এর নিয়ে কথা বলছি, তোমার কেমন লেগেছে এবং তুমি কিভাবে কোপ করেছো, বা তোমার কি মনে হয়েছে যে তুমি অ্যাজ এ ব্রাদার, মানে ছোটবেলায় তো যখন তুমি জানতে পেরেছো অ্যাজ এ ইয়াং পার্সন, তোমার কেমন লেগেছে? Really, I want to say that রাফান যখন হয়েছিল, I was about 10 to 11 years old, and তখন অনেকটাই ছোট ছিলাম। and আসলে ব্যাপারটা হয়েছে কি একটু ডিফারেন্ট। রাফান কখন আমাদের বুঝতে দেয় নাই সে একটু আলাদা, কজ সে ছোটবেলা থেকে অনেক বেশি অ্যাক্টিভ। ইটস আ পজিটিভ থিং, ইটস আ পজিটিভ থিং। He's আমরা very যখন এক্স্যাক্টলি ইভেন he used to come with us to make him entertain. So সে কখনো চুপচাপ হয়ে বসে থাকতো না, অনেক অ্যাক্টিভিটি তার ছিল। and যখন whenever we used to be sad, he used to come to us and say, hey, কি আসলে ব্যাপারটা কি? So yeah, very very entertaining. That's the main fact. আর আসলে ছোটবেলা থেকে ওরকম ভাবে আলাদাভাবে তাকে আমরা আসলে দেখিনি, যতক্ষণ না আমরা জেনেটিক্যালি আমরা ব্যাপারটা আসলে জানলাম। কজ ওর আলহামদুলিল্লাহ যে ওর ব্যাপারটা একটু ডিফারেন্ট। কজ আমিও দেখেছি আমাদের কমিউনিটি, ডাউন সিনড্রোম কমিউনিটিতে আমি দেখেছি আসলে তারা ছোটবেলা থেকে জাস্ট মেইনটেনেন্স, এই তাদেরকে যে আমরা প্রায়োরিটিটা দেই, এই প্রায়োরিটিটা অনেক অনেক ডিফার করে আসলে। এটার উপর অনেক ডিপেন্ড করে যে তারা ছোটবেলা থেকে কিভাবে বের করছে। এক্স্যাক্টলি। সো ইয়াপ। এন্ড আর আসলে কি আর বলবো, আলহামদুলিল্লাহ যে হি ইজ গুড এনাফ। এন্ড আমাদের আর একটা জিনিস ও আমাদের সবসময় শিখেছে, সেটা হচ্ছে পেশেন্স। পেশেন্সটা এটাই, আমরা আমরা খুব অল্পতেই অনেক বেশি হাইপার হয়ে যাই, বাট সে আমাদের শিখেছে পেশেন্সটা আসলে কি। এন্ড আসলেই তার ব্যাপারগুলো খুবই খুবই অন্যরকম। আর তার পক্ষ থেকে আসলে ওরকম কিছু আলহামদুলিল্লাহ আমরা আসলে আজ করিনি, কিন্তু কিছু কিছু ব্যাপার ছিল ছোটবেলা থেকে একটু চিন্তা করতাম যে আসলে একটু ডিফারেন্ট। বাট তখন আসলে ওর যা অ্যাক্টিভিটি গুলো আমাদের ভুল প্রমাণ করে দিত। আসলে তখন চিন্তা করি, আরে না, একটু একটু আসলে ডিফারেন্ট, ইউ নো হোয়াট আই মিন, রাইট? আর এক্স্যাক্টলি। তোমার হাসি খুশি পার্সোনালিটি, ইটস ইউ নো অল অফ ইউ আর লাইক দ্যাট। এই যে পজিটিভ যে অ্যাটিটিউডটা, এটা অবভিয়াসলি যেটা তুমি খুব ভালো করে পয়েন্ট আউট করলা, যে ফ্যামিলি কিভাবে এটা একসেপ্ট করে এন্ড কিভাবে সেটার সাথে কাজ করে, সেটার উপর ডিপেন্ড করে যে অনেকখানি, যে হাউ ওরা কিরকম ফিল করে। কারণ ওরা ডিফারেন্ট তখনই ফিল করে যখন আমরা ওদেরকে ডিফারেন্ট ভাবে ফিল করাই। সো আমরা ডিফারেন্টলি এবলড এই জন্যই মনে করি, কারণ আমরা মনে করছি ওরা ডিফারেন্টলি এবলড। আসলে দে আর জাস্ট লাইক আস উইথ জাস্ট আ ফিউ পার্কস অর ডিফারেন্ট attributes. Alright, আরো কথা বলবো। Okay, Mahima, তোমার কাছ থেকে I would also like to hear, you are over here, I think the youngest sibling. So I want to actually find out, how did you realize, or how did you feel when you found out, okay, my brother is on the spectrum, or growing up, it must have been a little bit difficult for you to cope with it, understand it, live with it, accept it. So এগুলো নিয়ে যদি আমাদেরকে একটু শেয়ার করতে, your experience. So my experience was definitely different because I'm the youngest sibling. Me and Samin have a 7-year gap. So he was diagnosed when he was either 2 or 3 years old. So
and I was born when he was 7 years old, so he had been diagnosed for quite a while. And he's non-verbal, correct? He does not speak, so Severe learning disability. severe, right? Yeah. So I think because it was just us two, and because he was my older brother, I'd just grown up around him. I sort of always knew, and I feel like maybe my parents did tell me at one point, but I think I just always knew that there was something different, but it didn't change the fact that he was my older brother, and I didn't feel anything negative towards it. Like it didn't feel different for me to cope with, because that was normality to me, and I'd never seen him in a different light. I mean, I remember when I was younger, and he'd always be in his room playing video games, sitting in front of the TV playing video games, and I'd always like climb on top of him and like play with his hair, and he'd just get really annoyed, like irritated at me, because I was always annoying him, always like playing with him. And so to me, it was normal in that sense. But when growing up and then seeing all of my friends and other people had siblings that were obviously normal and could play with them in that sense, it wasn't hard to accept, but sometimes, you know, you wish for that. Yeah. And I'm sorry, I have to correct myself. I said non-verbal, but I should be saying non-speaking, because they do communicate with us with other methods. So I shouldn't be saying that, you know. So did you ever feel, I have, you know, two children. My oldest is on the spectrum. So did you ever feel, I wonder sometimes, like, and I'm waiting, the second son is only 5, so boro hole ami jante chabo je, did you ever feel that you were given less time from your parents? Karon onek shomoy dekha jay parents we get very busy with the child who, you know, is differently able. Did you ever feel that way? No, because when I was born, my mum tried to make Samin as independent as possible. So he can do so much by himself that I never felt as if I got any less attention than he did. I think we're both treated equally by our parents, even so me a bit more, because Okay, that's good, because অনেক সময় দেখা যায় যে আমাদের হয়ে যায়, কারণ যখন একটা বাচ্চা থাকে যার জন্য অনেক কাজ করতে হয়, তখন দেখা যায় যে ওই ব্যালেন্সটা করা যায় না, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে দ্বিতীয় বা তৃতীয় সন্তানরা তারা হয়তো ফিল করতে পারে যে আমি সেরকম টাইম পাচ্ছি না। তো যাই হোক, এখন আমি যদি ডক্টর ইমরান আপনার কাছে চলে যাই, যে কিছুটা ইউ হ্যাড স্টার্টেড বলা যে মফস্বল টাউনগুলোতে দেখা যায় অ্যাওয়ারনেস এর কম, ব্যাপারটা এত অটিজম বা অন্যান্য ডিসেবিলিটি সম্পর্কে জানে না। সামাজিকভাবে ডিড ইউ ফেস এনিথিং, সমাজে যে কোনো ধরনের বা সমাজের থেকে এত দূরেও যেতে হবে না, আত্মীয় স্বজন বা কাছের মানুষদের কাছ থেকে কখনো কোনো কমেন্টস অর যেটা শুনে মনে হচ্ছে যে না, তারা আমাদের এই পরিবারকে বুঝতেই পারছে না যে আমাদের ফ্যামিলিতে একজন আছে যার অটিজম আছে, এরকম কি কখনো মনে হচ্ছে, বা আশেপাশে এনভায়রনমেন্টটা? আসলে আমাদের ফ্যামিলিতে স্পেশাল চাইল্ড হিসেবে শুধু আমার ছোট ভাই না, আমার আরেক কাজিনও ছিল, এবং হচ্ছে আমার আরো ছোট 2 ভাই, আরো 2জন কাজিন, তারাও আসলে খুব মানে অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারে আছে। তো এখন হচ্ছে আসলে এই টার্মটা সবার কাছেই তখন কিছু না কিছু ভাবে একটু পরিচিত, আর কেউ আসলে ওভাবে দেখে নাই। তো আমরা আসলে একটা জায়গায় আমাদের গ্যাপ ছিল, যে আমরা আসলে বুঝতে পারছিলাম না যে কিভাবে কি করতে হবে। যখন আমরা আসলে বুঝতে যে না, এইটাকে আসলে এইভাবে ওদের সাথে খুব কিভাবে আসলে কমিউনিকেট করতে হয়, কিভাবে ওদের সঙ্গে আসলে ওদের কাছ থেকে কিভাবে সবকিছু বের করে নিয়ে আসতে হয়, কিভাবে ওদের সঙ্গে কাজ করতে হয়, কিভাবে ওদের সঙ্গে লাইফস্টাইলটা কিভাবে হয়, এই বিষয়গুলো যখন আমরা জানতে পারি, তখন আসলে এভরিথিং ইজ গট ইজি। উই গট কোঅপারেশন ফ্রম অল অফ আওয়ার ফ্যামিলি মেম্বার্স। সো তারা অনেক হেল্প করেছে। আমার মা আসলে একা, সো
তার জন্য আসলে খুবই ডিফিকাল্ট হয়েছে, কারণ তার সারা দিন আমার ছোট ভাইয়ের সঙ্গে ইয়ে করা, কাজ করতে হয়। আহ, তো আসলে সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, সব কিছু নিয়ে ব্যস্ত। তারপরেও হচ্ছে ভাইয়ের জন্য সময় বের করা, কাজ করা, সঙ্গে কোঅপারেট করা। তো এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি চেষ্টা করেছি। আবার অন্যান্য ফ্যামিলি মেম্বার কারো কাছ থেকে তেমন কোনো কথা শুনতে হয় নাই, বরঞ্চ তারা আসলে আমার ছোট ভাইকে খুব আদর করেছে। তারা আসলে বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি ওর প্রবলেম কি, বা ওর ইয়েগুলো কোথায়, ও কোথায় আসলে নিজেকে উইকনেস, কোথায় ওর প্রবলেম। তো সেই জায়গাগুলোতে আমার ফ্যামিলি মেম্বাররা যথেষ্ট হেল্প করেছে, এবং তারা যথেষ্ট অ্যাসিস্টিভ ছিল, এবং যার মাধ্যমে আসলে আমার মা অনেক বেশি নিজেকে কাভার আপ করতে পেরেছে, নিজেকে রিজেনারেট করতে পেরেছে, নিজেকে মোটিভেট করতে পেরেছে যে না আসলে এই আমার এই বাচ্চা আসলে সত্যি আমার জন্য আলাদা ব্লেসিং। তো এই বাচ্চা না থাকলে আসলে জগৎটাকে অন্যভাবে দেখার সুযোগই পেতাম না। সো এইটা ছিল আসলে আমাদের একটা মোটিভেশন। সো আমিও আসলে প্রাউড ফিল করি যে ও না থাকলে আসলে ডিফারেন্টলি ওয়ার্ল্ডটার, মানে বিশ্বটা যে এমন, এটা আসলে দেখার কখনো স্কোপই থাকতো না। সো দ্যাটস হাউ। খুবই সুন্দর একটা কথা, মানে এবং আমার শুনে খুব ভাল লাগলো যে আপনার মা যেভাবে সবার সাপোর্ট পেয়ে মোটিভেটেড হয়েছে, এটা কিন্তু আসলে খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বাবা মারা যদি ওই সাপোর্টিভ এনভায়রনমেন্টটা না পায়, তখন কিন্তু তাদের জন্য ভেঙে পড়া খুবই, শুধু বাবা মা বলবো না, ভাই বোনও ওই সাপোর্টিভ এনভায়রনমেন্ট সোসাইটিটা না পেলে কিন্তু আমরা কিন্তু ভেঙে পড়াই স্বাভাবিক। কারণ তখন কিন্তু নিজেকে আরো মনে হয় যে আচ্ছা আমার ভাইটা এরকম, আমি আমি সবার থেকে আলাদা। তখন কিন্তু দেখা যায় যে একটা সংকোচ মনে হয় যে না না, আমি তো সবার সাথে মিশতে পারবো না, আমি সবার সাথে সবার কাছে যেতে পারবো না। কিন্তু যদি এনভায়রনমেন্টটা এরকম হেলদি হয়, এরকম সাপোর্টিভ হয়, তাহলে কিন্তু এভরিবডি, আমরা সবাই মানে হ্যাপিলি থাকতে পারি। এবং সিবলিংদের ব্যাপারে আমি অনেক মাদের সাথে কাজ করি, অনেক ক্ষেত্রে এই জিনিসটাও কাজ করে, কারণ দেখছে যে ও আচ্ছা স্কুলে বা বাহিরে নিয়ে গেলে অন্য বাচ্চারা ডিফারেন্ট ভাবে তাকাচ্ছে বা হাসাহাসি করছে বা কোনো কিছু কমেন্ট করছে, তখন কিন্তু সেই ভাই বোনের উপরে কিন্তু মানসিক একটা খুবই বাজে প্রভাব পড়তেই পারে। সো আমি আশা করব যে আমাদের আজকের এই গল্পগুলো শুনে যারা শুনছে তারা একটু হলেও ফিল করবে যে না, কেন ইম্পর্টেন্ট যে আমরা সবাই সাপোর্টিভ ভাবে এগিয়ে আসবো। সো ফাহিম, তোমার কাছে আমি প্রশ্নটা করব, কিন্তু ভিন্নভাবে করব, কারণ আমি খুব ভালো করে জানি যে তো অ্যাজ আ ফ্যামিলি তোমরা খুবই সাপোর্টিভ। হ্যাঁ, তো আমি ওটার ব্যাপারে আমি যেহেতু জানি, আমি এটা জানতে চাবো যে এর বাহিরে এমন কি কোনো ঘটনা মনে পড়ে যখন তোমার অ্যাজ আ ব্রাদার তোমার ইউ হ্যাড টু টেক দ্য ইনিশিয়েটিভ যে না, আসলে আপনি যে কথাটি বললেন কথাটি ঠিক না, বা আপনি কি জানেন ডাউন সিনড্রোম কি, যেখানে তোমার এডুকেট করতে হয়েছে কোনো ধরনের কুসংস্কার বা মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ডাউন সিনড্রোম? ডিড ইউ এভার ফেস এনি সিচুয়েশন লাইক দ্যাট যেখানে ইউ হ্যাড টু ডিফেন্ড ইউর সিবলিং? Exactly, several times I can say that, but in case of not family, একটু বাইরের দিকে আর একটু বোঝাতে হয় যে একটু Down syndrome are not like the same as we can say that any other child, and they are special in case of some conditions such as we can say that তারা একটু different in basis of তাদের জেনেটিক্সটা এই টাইপের যে তারা নিজেরা বুঝতে পারে যে তারা যে একটু ডিফারেন্ট। এটাই হচ্ছে সবচেয়ে অন্যরকম একটা বিষয়। এক্স্যাক্টলি, দ্যাটস ভেরি ভেরি ট্রু। এক্স্যাক্টলি। আর দেন তারা অ্যাজ দে আর সফট হার্টেড, উই ক্যান সে দ্যাট। এটা আর এই জিনিসগুলো একটু বোঝাতে হয় যে সবাইকে যে তারা একটু ডিফারেন্ট, অ্যান্ড তারা একটু জাস্ট লাভিং পারসন, তারা লাভটাই চেনে আসলে। আর তারা অনেক ইমোশনটা অনেক বেশি বুঝে, তুমি কিভাবে তাকাচ্ছ তার দিকে, তুমি কিভাবে লুক দিচ্ছ তার দিকে। সো তারা এটা অনেক অনেক খুব ভাবে নেয়। কোনো সময় কি হয়েছে যে তোমার কাছে খুব খারাপ লেগেছে যে যেভাবে দূরের মানুষই আমি বলবো যে, বা চেনো না কিন্তু এমন ভাবে তাকালো যে যেটা তোমার অ্যাজ এ ব্রাদার তোমারই ভালো লাগেনি? এরকম কি ফেস করেছো কখনো? আসলে কি রাফান খুব মানে খুব এন্টারটেইনিং, তো সো এভরিওয়ান ইউজড টু সে দ্যাট যে আসলে কি তোমরা যেটা বলছো সেটা কি আসলেই সত্যি? সো দিস কাইন্ড অফ সেন্সেস দে ইউজড টু
say like that. So he was able to change a lot of people's minds and hearts. Exactly. আসলে সত্যি Exactly. কথা। আমি মহিমা তোমার কাছে চলে যাচ্ছি। Did you ever experience anything where you thought actually in that case আমি নেক্সট প্রশ্নেই চলে যাই। সাম্প্রতিক একটি নাটকে বলা হয়েছে যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পরিবারদেরকে হেয় করা হয়েছে। The family of somebody with special need, they were seen as a curse or a result of bad deeds and karma. So তুমি ইউকেতে থেকেও তুমি এটার বিষয়ে প্রতিবাদ জানিয়েছো। Very publicly you have protested against the message that was in this drama, where children and their families were insulted. So if you could tell us, like, did you face it besides the drama? Did you ever face it in your life where you felt like people are looking at you guys differently, or because of your brother they're looking at you differently? And then also tell us, like, what made you want to protest about this drama in UK, because it's a Bangla drama and you felt compelled that you have to stand up for your brother. Well, personally, I am very grateful to be supported a lot. Like, we have really supportive people here, and I think my parents would only associate with people that are nice about my brother and that aren't mean like that. And sometimes when we do like go out on walks, there are people that do get confused because obviously there isn't enough awareness that's been spread. And when my brother's making noise, or like, because whenever we go on walks, he likes to pick up sticks. Like, whenever he does that, people do look at him weirdly, which I don't really appreciate. But I think that's just lack of awareness. And sometimes younger kids, because obviously they haven't been educated about it, so they don't really understand, and therefore they do sometimes get scared. My brother, but he's not scary. He's the nicest person ever. He's the cheeriest person ever. But mostly I'm very grateful that all my friends are supportive and accepting, and that all my parents, the people that they associate with, are as well. And with the drama that was in Bangladesh, the message that was spread, I heard about it from my mother. I haven't actually watched it myself, nor do I want to. But I don't appreciate the message that was spread because it's completely untrue. And I also think that mainstream media like that and dramas like that have such a big influence on the way people that are watching it think and the way people of the world think. And if we from England have heard that message from Bangladesh, then that message shouldn't be spread, and people would be influenced by that and would think like that, and that's not what we want people to think. So it was important that we do spread awareness and make sure that something like that does not get repeated ever again, and that messages like that are banned. So I'm glad that we've all taken the measures to stop something like this from happening again, and I'm very grateful that we did protest for that. I really do appreciate, I don't know if you are aware of it, Child Foundation is taking some very major steps, and in the coming days we will be updating you on that. যেটা একটা মহিমা বললো, যেটা আমি রিপিট করতে চাবো, যে জিনিসটা, যে অ্যাওয়ারনেসের যে অভাবটা, যেটাও বলছিল যে ওর ভাই যখন বাইরে বের হতো, হাঁটতো, হয়তো কিছু জিনিস পিক করতো, তখন অন্যরা তাকাতো। সো এটা আসলে আমাদের পরিবারে যতক্ষণ না পর্যন্ত কোনো শিশু জন্ম নেয় যার সেরিব্রাল পলসি আছে বা ডাউন সিনড্রোম আছে বা অটিজম আছে, আমরা জানি না যে অটিজম জিনিসটা কি, আনলেস someone is born in the family, তখন কিন্তু আমরা জানার চেষ্টা করি। কিন্তু এটা কিন্তু এই যে ওদের ব্যাপারে কিন্তু স্কুলে বা আমাদের বই, আমরা যখন বড় হই আমরা কিন্তু এগুলো নিয়ে কখনো কথাও বলিনি, কখনো শুনিনি। তখন যখন আমাদের পরিবারে এরকম কেউ আসে, আমরা কিন্তু নিজেরাই পাজল হয়ে যাই, কারণ আমরা জানি না। সো সেখানে একটা টাইম চলে যায় আমাদের নিজেদেরই অ্যাকসেপ্ট করতে, এবং তার পাশাপাশি বাহিরে তো যারা জানে না তারা বুঝতেও চায় না। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সিভিয়ার অটিজম যাদের থাকে,
we almost think like they don't feel, they don't communicate, because they don't speak, they don't feel, they don't say anything, but they speak. They have their own way of communicating and letting Mohima know that he loves her, or play with her and spend, good time with her as a brother. So আমরা ধারণা করি যেহেতু ওদের স্পিচ নেই, ওদের ওরা কিছু বলতে চায় না বা কিছু বলার নেই, বাট আমি শিওর ইফ your brother had methods of communication, he would have also protested. Because my 11-year-old, আমি যখন তাকে এক্সপ্লেইন করলাম যে এটার কি মেসেজ ছিল, he also protested, এবং every other day আমাকে জিজ্ঞেস করে আপডেট কি, ওটার কি হলো। So they understand, they really do understand. So আমি সবার কাছ থেকে একটু রিয়াকশনটা জানতে চাবো যে যখন এত অ্যাওয়ারনেস নিয়ে আমরা পার্সোনালি সবাই কাজ করি, বা আমরা পরিবারে আছে বলে আমরা তো অ্যাওয়্যার, কিন্তু যখন এরকম কোনো মেসেজ আসে যেখানে তাদেরকে পাপের ফল বা কার্মার রেজাল্ট, অথবা নিশ্চয়ই কোনো প্যারেন্টসরা কোনো খারাপ কাজ করেছে, অভিশাপ, এগুলোর রেজাল্ট, এসব ব্যাপারে কি 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 রিয়াকশন যখন এরকম কোনো মেইন স্ট্রিম মিডিয়াতে এরকম দেখানো হয়? ডক্টর ইমরান, ইফ ইউ কুড tell us a little bit about কিরকম আপনার কিরকম লাগছিল, বা আপনি কি দেখেছেন কিনা, বিষয়টি নিয়ে আপনার কেমন লেগেছে? জি, আসলে এটা আসলে এক্সপ্রেস করার মত না। আসলে I'm sorry. Okay, so I'm taking a little second for Take this. your time, of course, yes. A for autism and A for angels. So basically they are angels. They know nothing. So there are a lot of troubles out there in the world, but their mind is completely pure. So outer world, outer people, they don't know actually what this child, what this children are. So এখন আসলে বাংলাদেশের মধ্যে কিছু জায়গায় আমি যখন দেখি যে মানুষ গালাগাল দিচ্ছে, অটিস্টিক বলে অটিস্টিক একটা গালিতে বলছে, এখন হচ্ছে হাসাহাসি করছে, বা কারো মানে নর্মাল কোনো পার্সন সে যখন কোনো একটা মানে বাজে বিহেভিয়ার, তাকে অটিস্টিক বলছে বা এভাবে গালাগাল দিচ্ছে। অটিস্টিক শব্দটা গালি হিসেবে ব্যবহার করছে, প্রতিবন্ধী শব্দটা গালি হিসেবে ব্যবহার হচ্ছে। এক্স্যাক্টলি, এই জায়গাটা আসলে খুব প্যাথেটিক। এবং আমি দেখেছি যে আমাদের খুব বেশি দূরে যেতে হবে না। এই যে আপনার ইন্ডিয়ান যে ড্রামাগুলো, ইন্ডিয়ান যে মুভিগুলো আছে, তারা যে মুভিগুলো করছে, সেই মুভিগুলোতে তারা কত সুন্দরভাবে এক একটা বিষয়কে নিয়ে আসছে। তারে জামিন পার যে ছবিটা ছিল ইন্ডিয়ান, রিসেন্টলি দেখেছি আমি, মিমি না কি জানি একটা নাম ছিল, ওটাতে খুব সুন্দর করে দেখিয়েছে। হ্যাঁ, ডিসলেক্সিয়া ছিল একটা বাচ্চার, সেটাকে খুব সুন্দর কিভাবে আউটকাম করতে হয়, কিভাবে এই বাচ্চাটাকে সেই ডিসলেক্সিয়া থেকে আস্তে 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 ভালো জায়গায় নিয়ে আসতে হয়, ইমপ্রুভ করতে হয়, সেটা কত সুন্দর করে দেখিয়েছে। সেখানে কিন্তু দেখায় নাই অ্যাকচুয়ালি যে কার্ডস কিছু। তো আমাদের বাংলাদেশের অ্যাকচুয়ালি যারা মডেল আছেন, অ্যাক্ট্রেস, অ্যাক্টর আছেন, আমার কাছে আমার উচিত তাদেরকে বলা যে প্লিজ রিড সামথিং অ্যাবাউট অটিজম, প্লিজ নো হোয়াট ইজ অ্যাকচুয়ালি অটিজম, হোয়াট অ্যাকচুয়ালি অটিজম সেজ। আগে জানো, তারপরে কোনো কিছু সম্পর্কে মেসেজ দিন বা বলুন। আপনার এই ধরনের কথায় মানে যতটুকু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুল উনি যেভাবে কাজ করেছেন, অটিজম ওয়ার্ডকে একটা বাজ ওয়ার্ডে পরিণত করেছেন, মানুষের কাছে মেসেজ দিয়েছেন। আগে তো আমি বেশ কিছু জায়গায় গ্রামে দেখেছি
আমি অনেক বাচ্চাকে এরকম দেখেছি শিকল দিয়ে বেঁধে রাখতে। তো খুবই বাজে সিচুয়েশন আসলে। তো এখনো আহ, অনেক বাচ্চাই আছে যারা ডিপ্রাইভড, বঞ্চিত। তো সেই জায়গা থেকে আমার কাছে খুবই খারাপ লাগে। তো মিডিয়া আসলে যেভাবে জিনিসটাকে শো করার কথা ছিল, সে জায়গাটা থেকে অবশ্যই তারা একটা বিগ মিস্টেক করেছে। সো এটার জন্য ডেফিনেটলি এটার জন্য আমার কাছে বলা উচিত পাবলিকলি ক্ষমা চাওয়া উচিত, এবং ডেফিনেটলি এমন কোনো কিছু করা উচিত যাতে অন্তত মানুষ এই জিনিসটাকে পজিটিভলি নিতে পারে। কারণ হচ্ছে আমি আমার ছোট ভাইকে দিয়ে যেভাবে আসলে জানতে পেরেছি যে এই বাচ্চাগুলো আমাদের জন্য একটা ব্লেসিংস। তো আমরা আমরা তো কত কিছু চিন্তা করি, মানুষের ভেতরে কত মারপ্যাচ থাকে, কত কিছু থাকে, কিন্তু এই বাচ্চাগুলোর ভেতরে কোনো মারপ্যাচ নাই। দে আর কমপ্লিটলি পিওর। সো এরা আসলে মানে আমাদের লাইফটা তো অনেক ক্রিটিক্যাল। সো এই ক্রিটিক্যাল লাইফে আসলে ক্রিটিক্স গুলোকে বোঝা, এদের মধ্যে কোনো মারপ্যাচ নাই, কোনো ঝামেলা নাই, এরা আসলে পিওর হার্টেড, গোল্ডেন হার্ট। সো তারা আসলে শুধু আমাদের সময় চায়, আমাদের ভালোবাসা চায়, আমাদের মায়া মমতা চায়, এগুলোই চায়। তারা আসলে আমাদের ভালোবাসার পাত্র। সরি। না, না, প্লিজ ডোন্ট বি সরি। আপনার যে মানে অনুভূতিটা ইটস কামিং ফ্রম লাভ, এন্ড এটা আসলে মানে আমাদের বুঝতে হবে যে সিবলিংরা কিন্তু আসলে আমি যেটা বলছিলাম আনসাং হিরো এর জন্যই বলছিলাম, কারণ আমরা সবসময় মনে করি হয়তো বাবা মাই হয়তো এই ফিলটা করে, আম, যে যে শিশুরা আছে তাদের জন্য হয়তো বাবা মারাই শুধু ফিল করে না। তোমরা তুমি করে বলছি সবাই এখানে কিন্তু ইকুয়ালি তোমাদের বাবা মাদেরকে সাপোর্ট করো যাতে তারা তোমাদের সিবলিংদের সাথে কাজ করতে পারে। একটা কমেন্ট এসেছে, হাবিবা জাহান নিপা বলছে, ডোন্ট বি আপসেট ডক্টর ইমরান, ইউ আর এ ব্রেভ সোল অ্যান্ড সাচ এ সাপোর্টিভ ব্রাদার। এক্স্যাক্টলি। আমরা মানে আপনার যে রিয়াকশনটা ওটা ওই একটা ভালোবাসার জায়গা থেকে, যে আমাদের আপনজনকে যদি কেউ হেয় করে তখন অবশ্যই আমরা হার্ট ফিল করি। অ্যান্ড আ লট অফ পিপল দে উইল বি যে না না ওখানে তো অটিজম নিয়ে কথা বলা হয় নাই, ওখানে তো ডাউন সিনড্রোম নিয়ে কথা বলা হয় নাই, ওখানে হয়তো ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে কথা হয়েছে, হয়তো যার মোস্ট লাইকলি মেবি দ্যাট নাটকের মেসেজে হয়তো সেরেব্রাল পালসি বা ফিজিক্যাল ডিসেবিলিটি নিয়ে হয়তো রেফার করা হচ্ছে। আপনারা কেন আপসেট হচ্ছেন? বাট আমরা উই আর অল ফ্যামিলি মেম্বার্স অফ ডিফারেন্টলি এবলড, উই আর অল কানেক্টেড ইন ওয়ান স্ট্রিং, যেটাতে আমাদের ডায়াগনোসিস কিন্তু ইজ অনলি একটা নাম, কিন্তু আমরা যে আমাদের জার্নিটা কিন্তু সবাই ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা থেকে সেম। সো ফাহিম রাজাক, আই স ইউ নডিং with Imran over here. So if you would like to share, Jay, what was your reaction when you heard it, or if you saw the drama? How did you feel? Like my reaction was quite public and was similar to Imran, because I was also outraged and upset and hurt. So তোমার কি রিয়াকশন ছিল এই নাটকটার ব্যাপারে শুনে বা দেখে, যে যেখানে বলা হয়েছে যে আমাদের ভাই বোনেরা পাপের ফল, আসলে আমাদের বাবা মাদের পাপের ফল, তোমার কেমন লেগেছে? At first, I want to say that it is a very pathetic moment for us, that as we are working for them, and যখনই আমরা একটু চিন্তা করি যে না, we are able to make understand people that they are different and they want love, তখনই একটা এরকম একটা কিছু চলে আসে আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, যে তখন আমাদের বুঝিয়ে দেয় যে না, এখনো কয়েকজন মানুষ আছে যারা এখনো তারা খুব বিশ্বাস করে যে তারা খুব অন্যরকম। আসলে কি সৃষ্টিকর্তার মেইন বিধান যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো যে মহান দ্য অলমাইটি কখনো কারো ভুল, কারো দোষ অন্যের উপর চাপিয়ে দেয় না। এটাই হচ্ছে মেইন জিনিস। সো তারা, আই কুডন্ট বিলিভ টু মাই আইজ, আমি যখন লাস্টে দেখি যে টাইটেলটা তারা দেয়, আমি বলতে পারছি না আসলে। সো ইয়াপ, এন্ড খুব কষ্ট লাগে যে তাদের বিলিভস, তারা কিভাবে চিন্তা করে, দ্য ওয়ে দে থট, দ্য ওয়ে দে থিঙ্ক। সো খুব কষ্ট লাগে তখন সেই মোমেন্টটা। কিন্তু তাদের জন্যই তো এই অ্যাওয়ারনেস, আমরা আমাদের চেষ্টা করে যাব, এটাই হচ্ছে মেইন জিনিস। সো উই শুড বি ইন আওয়ার লাইন, এন্ড এটাই। সো
Yep. আসলে এটাই মানে আমরা যখন কাজ করে যাচ্ছি বা আমরা আসলে একটু পার্সপেক্টিভ হারিয়ে ফেলি যে আসলে এই যে ইমরান যেটা বলছিল যে এখনো কিন্তু গ্রামে গঞ্জে কিন্তু অ্যাওয়ারনেস এর অনেক অভাব। আমরা সবাই শহরে থেকে আমরা কিন্তু সেটা ফিল করছি না। এখানে সবাই আমরা সাপোর্টিভ একটা এনভায়রনমেন্ট পাচ্ছি। কিন্তু আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যেটা ইমরান বলল যে শিকল দিয়ে বেঁধে রাখা। আমি ওড়না দিয়ে মা বেঁধে রাখে এরকম একজন মার সাথে কথা বলেছি যে বাসায় যখন অন্য পরিবারের সদস্যরা আসে মাটা ছাড়া যখন বাচ্চাটা অনেক আওয়াজ করে চিৎকার করে কেউ ওটাকে মেনে নিতে পারে না, এজন্য তাকে বেঁধে রাখা হয়। রূপা কবির এখানে বলছে আওয়ার চিলড্রেন আর এঞ্জেলস, অফকোর্স দেন দে আর অল চিলড্রেন মানে এঞ্জেল, এবং তারা আসলে যেটা পিওর, ইমরান বলছিল যে দে আর সো পিওর হার্টেড। তো তাদের সাথে কথা না বললে, তাদের সাথে না মিশলে কিন্তু এটা আমরা বুঝবো না। সো এই অ্যাওয়ারনেস এর যে পার্টটা আমরা কিন্তু অ্যাজ আ ফ্যামিলি করি, কিন্তু আমাদের পক্ষে কি আসলে সম্ভব এরকম লাখ লাখ মানুষের কাছে পৌঁছে দেওয়া? কিন্তু হ্যাঁ, এসব প্ল্যাটফর্ম গুলো, গণমাধ্যম গুলো কিন্তু আরো কেয়ারফুল হতে হবে অবশ্যই। আচ্ছা, আমি একটা প্রশ্ন আমি করতে চাচ্ছি সবার কাছে যে চাইল্ড ফাউন্ডেশনের ইনিশিয়েটিভটা টু প্রোটেস্ট এন্ড হোক প্রতিবাদ আমরা ক্যাম্পেইনটা যে শুরু করি এবং আমরা যে এগিয়ে যাচ্ছি লিগ্যাল অ্যাকশন নিয়ে, এটার বিষয়ে কি আপনাদের মতামত কি, সবার মতামত কি? লাইক হোয়াট ডু ইউ থিঙ্ক ইট ইজ নেসেসারি? এটা কি জরুরি? এই বিষয়ে যদি কোনো কমেন্টস থাকে, ইমরান, আই উইল স্টার্ট উইথ ইউ। আসলে যেমনটা হয় সেটা হচ্ছে যে আমরা আসলে সবার কাছে যে জিনিসটা রিচ করা, ছোট একটা নাটক বানায় ফেললো, নাটক বানানোর পরে সবটা মানুষ পাইলো, দেখে যাচ্ছে নাটক, তো তারপরে নিয়ে হাসাহাসি শুরু। তো এই ধরনের আসলে যখন এটা একটা পানিশেবল অফেন্স আমার কাছে মনে হয়, তো এটা আসলে এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না কিছু একটা আউটকাম আসছে, আসলে দিস কমপ্লিটলি আ ক্রাইম। তো এই জিনিসটা থেকে যতক্ষণ পর্যন্ত না কেউ সরে আসছে ততক্ষণ পর্যন্ত এই জিনিসটা, অনেকেই জিনিসটাকে হাসাহাসি করছে। দিস ইজ নট এ ম্যাটার অফ জোক, দিস নট এ ম্যাটার অফ নট এ ম্যাটার কমপ্লিটলি নট এ ম্যাটার অফ জোক। সো বেসিকলি স্ট্রং অ্যাকশন হওয়া উচিত, এবং এই জিনিসটা যদি হয় তাহলে আসলে অন্য যারা সেম মেন্টালিটিকে ওন করে তারা আসলে এই মেন্টালিটি থেকে বের হয়ে আসবে এবং তারা আসলে বুঝতে চেষ্টা করবে। আমার কাছে মনে হয় যে তাদেরকে আসলে বোঝানো উচিত যে অ্যাকচুয়ালি অটিস্টিক কি, অটিজম কি, এবং স্পেশাল চাইল্ড বলতে আসলে কি বোঝায়, এবং আসলে এই মুভমেন্টটা করা উচিত যাতে আসলে সবাই, আমি বলবো যে শুধু ঢাকা শহর নয়, বাংলাদেশের সকল বিভাগীয় শহর থেকে শুরু করে গ্রামগঞ্জে যেখানে ছোটখাটো মানুষ টিভি দেখে, সব জায়গায় ইয়ে করে। তো আমার কাছে মনে হয় যে শুধু এই করলেই হবে না, সবার কাছে রিচ করতে হবে যাতে অ্যাটলিস্ট মাকে অন্য মানুষের সামনে অপমানিত না হতে হয়, অন্য কারোর সামনে এম্বারাসড ফিল না করতে হয়, অন্য কোনো ভাই, আমাদের মতোই ভাই বোন যারা আছে, ব্রাদার্স এন্ড সিস্টার্স, তাদেরকে আসলে এই ধরনের কোনো সার্কামস্টেন্সে পড়তে না হয়। তারা যেন কোঅপারেটিভ ফিল করে, তারা যেন নিজেদের রাস্তা নিজেরা তৈরি করতে জানে, তারা জানে এই 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 মুভমেন্টের মাধ্যমে তারা যাতে ফ্যাসিলিটেট হয়, তারা যাতে ভালো একটা জায়গায় রিচ করতে পারে, তারা যাতে তাদের বাচ্চাকে কিভাবে ইমপ্রুভ করবে সেই জায়গায় ভেঙে না পড়ে, তারা যাতে মোটিভেট ফিল করে। তো তাদের জন্য দিকে তাকায়, স্পেশাল বাচ্চাদের প্যারেন্টস এর দিকে তাকিয়ে, ফ্যামিলিটার দিকে, একটা বাচ্চা একটা ফ্যামিলির জন্য সবকিছু, তো সেই ফ্যামিলিটার দিকে তাকিয়ে সবকিছুর দিকে চিন্তা করে আমার কাছে মনে হয় অবভিয়াসলি উই শুড গো ফর স্ট্রং অ্যাকশন। আদারওয়াইজ আসলে বাংলাদেশের মানুষ তারা আসলে এটাকে কিছুই করবে না। So that's why we should go for this. That's all from my side. Mohima, if I could hear from you as well, like what do you think about
what happened, and there's a lot of question about, oh, it was just a drama, or they have apologized, there shouldn't be any other actions taken. Child Foundation has taken a very strong stand and is going strong at it. Now, like a lot of it is like, as Imran was saying, a lot of people find it very funny, like why such a strong reaction from all the our community about this. And I can show you guys, I have over 600 plus comments where people actually agreed that this was the right message, and it was a social, it was a good message for the society to know that if you do something bad, something like this will happen to you. And I have 600 plus comments that I can show everybody that said that. So why do you think it is important, and what do you feel about Child Foundation's initiative to actually take legal action and do something about it? So I didn't know that people actually agreed with the message. Yes. That's the first time I'm hearing of that. And Yes. that's really hurtful. Yes. That people have actually agreed. And I can't wrap my head around the fact that someone would actually put that message into a script and allow that to be publicized. And the fact that they have apologized isn't enough, because that has been shown to so many people around the world, and so many people are agreeing with it, meaning that that's what they think. And it just hurts that it's our home country that is saying that about our siblings and our family and our loved ones. I mean, they're not a curse. They're angels. They're literally the sweetest things ever. And it's definitely necessary to take action like you are, because otherwise this is going to keep carrying on. No matter how much awareness we spread, things like this is going to keep carrying on if you don't take legal action and if you don't put a stop to this. And I'm so sorry to upset you like that, but that is why it is so upsetting to us. If all the comments, yes, the message of the this drama is clear, but then how people are reacting to it was more surprising to me. আমার কাছে আরো আশ্চর্য ওই রিঅ্যাকশন গুলো ছিল, because we actually have a significant percent of our population still thinking যে এই মানুষগুলো হচ্ছে কিছুই করতে পারবে না লাইফে, এবং তারা এসেছে আমাদেরকে কোনো শিক্ষা দেওয়ার জন্য, বা তারা আসলেই সমাজের বোঝা। তো এগুলো আমরা সচরাচর শুনি। আমার লাস্ট লাইভেও একজন মা এসে বলে গেল যে তাকে বলেছিল যে এই বাচ্চাকে নিয়ে শুধু ভিক্ষা করা সম্ভব, কিন্তু আমাদের মধ্যে what we can do, what we can achieve is none of that is written in stone for anybody, whether you're abled or differently abled, or whether you're smart, or whether you look like this or look like that. What we will achieve in life is not set on stone. It's how you will work in your lifetime, how much support you get from your community, and how much resources তোমাকে দেওয়া হচ্ছে, সেটার উপর কিন্তু তোমার success or failure or তোমার fate, everything will depend on all of those factors. So এটা আমাদের জন্য খুবই আপসেটিং ছিল যে না, আচ্ছা মেসেজটা একটা চলে গিয়েছে, কিন্তু সেটা যারা দেখছে গ্রামে গঞ্জে সব জায়গায়, তারা সেটাকে কিভাবে নিচ্ছে, এটা শিক্ষামূলক কোনো কিছু কিন্তু ছিল না, এটা থেকে শেখার কিছুই আমাদের ছিল না। তো যাই হোক, আমি আমার খুবই খারাপ লাগছে যে আমাদের সবগুলো সিবলিং এখানে খুবই আপসেট। আমি এমন একটি টপিক এনেছি, সো লেটস লাইটেন দ্য মুড আপ আ লিটল বিট। আই ডোন্ট ওয়ান্ট টু লিভ the show in this note, but আমি একটা কোয়েশ্চেন করতে চাই যে যেটা আর কি আসলে একটু হয়তো মহিমা তোমাকে করছেন, আমি ইমরান আর ফাহিমের কাছে আগে করে নিতে চাচ্ছি যে ভ্যাকসিনের যে ব্যাপারটা। আমি জানি ফাহিম তোমরা এবং ডক্টর ইমরান, আই এম শিওর আপনারা ভ্যাকসিনেশন নিয়েছেন। সো অগ্রাধিকার তালিকায় প্রতিবন্ধী ব্যক্তিদেরকে এখনো কোনো প্রায়োরিটি লিস্টে আনা হয় নাই, সেই বিষয়ে যদি ছোট্ট করে কিছু মতামত দিতেন, যেহেতু আমরা এখানে আপনাদের কথা শুনছি এই বিষয়ে। what do you guys feel, should they be prioritized for the vaccine list or not? আচ্ছা, যে বিষয়টা বলছিলেন আপু, সেটা হচ্ছে যে আমরা চিকিৎসক, জি জি, ফার্স্টে আসলে আমাদের যে
ভ্যাকসিনেশন প্রোটোকল ছিল যে আসলে আমরা প্রায়োরিটি দিচ্ছি সবাইকে। সো অ্যাকচুয়ালি আসলে যখন আমরা আমাদের ক্রাইটেরিয়াকে বেসিস করি যে এবল পিপল অ্যান্ড ডিসেবল পিপল, সো দুইটার মধ্যে যখন আমরা ইয়ে করি টার্গেট করি তখন আসলে আহ, আমরা চিন্তা করি যে দেখেন কিছু সেক্টরে আসলে এমন কিছু জিনিস দেখি যেমন আহ, আমি বেশ কিছু কম্পিটিশনেও দেখেছি যে আসলে তারা ডিফারেন্সিয়েট করতে পারেন না যে আহ, কোন বাচ্চাটা আসলে কি লেভেলের। এমন অটিস্টিক যারা আছে তাদের সঙ্গে কিছু বাক প্রতিবন্ধী, কিছু শ্রবণ প্রতিবন্ধী, কিছু হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী তাদেরকে দিচ্ছে। দে হ্যাভ ব্রেইনস বাট দিস লিটল চাইল্ডস দে হ্যাভ ল্যাক অফ দিস। সো এই জায়গাগুলোতে অনেক সময় আমি দেখেছি একটি মানে কম্পিটিশনাল ভেদাভেদ। আচ্ছা জি জি ভেদাভেদ আছে। ফার্স্ট অফ অল এই জিনিসটা আমি আহ, মনে করছি যে এই জিনিসটা আগে বেশি আনা। ওকে আর সেকেন্ডে হচ্ছে আসলে যারা যে মানুষগুলো জানছে যাদেরকে আসলে এডুকেট করা পসিবল, যারা আমি নর্মাল পার্সনদেরকে বলছি যে আমরা নর্মাল পার্সন যারা আছে তাদেরকে টিভিতে হোক, লাইভে হোক, অসংখ্য সেশন অ্যারেঞ্জ করে হোক, সব কিছু করে হোক, কতবার করে আমরা বলছি প্লিজ পুট অন ইউর মাস্ক, পুট অন ইউর মাস্ক প্লিজ, which the most powerful thing you have, the most powerful thing you have, only put on your mask right. everywhere you go, প্লিজ ওয়ার। সো এই জিনিসটা হচ্ছে তারপরেও নর্মাল পার্সনরাই মাস্ক পরছেন না। সো সেক্ষেত্রে হচ্ছে right সো এরা হচ্ছে তো আরো বেশি রিস্কে আছে। সো right যারা অটিস্টিক চাইল্ডরা আছে, সো আমরা একটা জিনিসই বলবো আসলে যে এরা যারা আছে তো অবশ্যই স্পেশাল কেয়ার প্রয়োজন এবং এদের প্রায়োরিটাইজ প্রয়োজন। তা আসলে আমরা যত কিছুই বলি, আমি আসলে নিজেও ফিল করছিলাম যে আমি নিজে প্র্যাকটিস করছি, প্রাইভেট প্র্যাকটিস করছি, আমার ভাই বাসায়, প্লাস হচ্ছে তো আপনি আসছেন যখন বাসায় অনেক রিস্ক রাইট রাইট হ্যাঁ ইনসিকিউর, প্রচন্ড ইনসিকিউর ফিল করি যে আসলে এই ধরনের ওরাও তো আসলে ওদেরও বেসিক নিড এটা, ওরাও এটা প্রাপ্য। আমার জানা মতো স্বাস্থ্যকর্মীদের পরিবারদের জন্য 18+ তারা এখন করতে পারবে, কিন্তু যেটা হচ্ছে না হচ্ছে যে এবং রিসেন্ট যেই লিস্টটিতে আছে সেই লিস্টে সাধারণ ছাত্রছাত্রীরা যারা আছে তারা কিন্তু পেয়ে যাচ্ছে ভ্যাকসিন, কিন্তু আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ওদেরকে প্রায়োরিটি লিস্টে আনা হয়নি। আমি একটু যদি ফাহিম রাজাক এর কাছ থেকে শুনতে চাচ্ছি যে যাদের ডাউন সিনড্রোম আছে তাদের কিন্তু অনেক ধরনের এক্সট্রা হেলথ রিস্ক থাকে, সেই বিষয়ে আমি যতদূর মনে করি যে এবং শুধু ডাউন সিনড্রোম না, অন্য ডিসেবিলিটি যাদের থাকে তাদের ইমিউন সিস্টেম কম্প্রোমাইজ থাকতে পারে, এন্ড ইউ আর এ মেডিকেল স্টুডেন্ট। সো vulnerabilityর ব্যাপার থেকে দুজনই ডক্টর হিয়ার ওয়ান ওয়ে অর দি আদার, ডেন্টিস্ট হলেও কি হবে, বাট সো vulnerabilityর বিষয়ে তো তাদের একটা প্রায়োরিটির ব্যাপার আছে যে তারা মোর রিস্ক ফর দেম। সো ওই বিষয়ে what would you like to say ভ্যাকসিনের ব্যাপারটা, if you have anything to add, since I have you as a guest? Okay, the matter I want to say that in case of Down syndrome children, তাদের immunity levelটা একটু সাধারণত মানুষের থেকে অনেকটাই কম বলতে গেলে, and as they are so sensitive though, and আসলে ইনশাল্লাহ I wish যে সরকার এরকম আসলে পদক্ষেপ নিবে, খুব তাড়াতাড়ি নিবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই নিবে। আগে তারা আসলে প্রায়োরিটি দিচ্ছে যে পরিবারের বড় বড় মানুষদের ক্ষেত্রে, আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি নিবে ইনশাল্লাহ। ইভেন ডক্টর ইমরান ভাইয়া যেটা বললো যে আসলে খুব চিন্তার বিষয় যে আমাদের মেডিকেল কলেজ চলছে কিন্তু, সো ইয়া ইটস বিগিন। সো আমরা অনেক চিন্তায় থাকি যে আমি একটা মাস্কের জায়গায় আমি 3টা মাস্ক পরে যাই, কজ যেহেতু রাফান আমার কন্ট্যাক্টে থাকে, রাফান আমার সাথে একটু বেশি কন্ট্যাক্টে থাকে, কজ আমি বাসায় আসার সাথে সাথে hugging and hang play করছে, রাইট exactly, but আমি বাসায় আসার সাথে সাথে রাফান used to say that, hey wait, at first wash your hand and change your clothes and come to me. So yeah,
He's a very smart guy. So thank you. আমি জাস্ট এটা প্রশ্নটা খুবই একটা মানে কারেন্টলি ইট ইজ a very important thing যেটা আমরা মনে করি যে it needs to be taken into consideration. আমরা খুবই শেষ মুহূর্তে চলে এসেছি এবং যেটা বলছিলাম I would love to hear something from you guys. আমি মহিমা তোমার কাছে চলে যাচ্ছি. I would love to hear any story that you'd like to share, your favorite memory with your brother, or you can share some of the things that he does that you really love, or some of the things you love doing with him, something that we would want to hear that would tell us how much of an inspiration your brother is or how much you love him. It's your choice, whatever you want to share with us. So especially now, I love spending as much time as possible with my brother, and I love taking him out because he loves going on walks, as I mentioned earlier. So I take him out on lots of walks with his carer as well sometimes. Does he like to hike? Do you guys walk in the woods? Does he like to hike, nature hikes? Yeah, he loves it all. He never gets tired, so he's always he loves it when we take him out. That's great. All right, and thank you. Yeah, yes, please go ahead. And sometimes when we're out, he's really scared of dogs. Like really scared of dogs. I don't know why, but he just is. And he likes, as I mentioned earlier, he likes picking up sticks. So whenever we go out in the fields, there's always dogs walking past. And whenever there is, he always like throws his sticks up in the air and like starts running away. And then like the dog's like chasing him around because obviously he's holding the stick. Yeah. Oh, that doesn't work out very well for that. Yeah, and he's really scared, and the dog's like running behind him, and it's just really funny to watch. Oh, that is, I can picture it because the dog is thinking he's gonna throw it further, all right? All right, thank you so much, Mohima, for joining. We will hopefully see you at some other time, and hopefully we will talk about something else where we'll talk about all the things that, you know, all the changes that are going to happen, and hopefully never about this topic ever again, and something else, something better for the special need community. Thank you so much for joining. Dr. Imran, আপনার কাছে চলে যাচ্ছি যে favorite কিছু memories with your brother, or what he likes to do, what you like about him, যেটা that you think is so exceptional about him. এক্সেপশনাল আসলে হচ্ছে কি যে শুরুর দিকে মানে আমার ছোট ভাই খুব কপি করতে পছন্দ করে, কপি ক্যাট আসলে বেসিক্যালি, তো খুব সবকিছুই কপি করে। তো যখন হচ্ছে মানে আমরা দেখি ঈদের সময়, কোভিড এর আরো আগে, তো সব মানে কোলাকুলি করছে। তো এমন কিছু বিষয় আছে যে সবার সাথে কোলাকুলি করে, মানে আমরা দেখা যাচ্ছে যে যাদেরকে চিনছি তার কোলাকুলি করছি, আর হচ্ছে আমার বাবা তো তার অনেক রেঞ্জের আরো সবার সাথে কোলাকুলি করছেন। তো আমি দেখা যাচ্ছে যে চিনতে পারছি না কাউকে, তো আমি আর কি যতজনের সাথে কোলাকুলি করলাম ঠিক আছে, কিন্তু পরবর্তীতে আর কোলাকুলি করে, কিন্তু ও সবার সাথে যাচ্ছে। আমার বাবা যতজনের সাথে কোলাকুলি করছে ও সবার সাথে কি কোলাকুলি বুঝি না, একটা হাগ দিচ্ছে সবাইকে। দ্যাটস নাইস, ভেরি নাইস। তো এই হলো সে করে খুব বেশি, এবং তার হচ্ছে যখনই স্কুল থেকে আনতে যাই বা অন্য সময় দেখা যায় যে স্কুলে আসছে, তো সবাইকে ও দেখে ও নাম ধরে জানে এবং খুব সুন্দর সোশ্যাল বিহেভিয়ার, সালাম দেয়, প্লাস হচ্ছে কেমন আছো এটা মাস্ট জিজ্ঞেস করবে। মানে সবকিছু সময় এই জিনিসটা ওর খুব ভালো লাগে, তো সোশ্যাল বিহেভিয়ার খুব ওর কাছ থেকে। আর আরেকটা হচ্ছে যে আমার বাইক আছে, ও বাইক রাইড খুব পছন্দ করে। আর বাইক যখনই সাউন্ড শুনছে তখন হচ্ছে ও নিচে নেমে যায়, মানে বাইকের সাউন্ড শুনলেই বাসা থেকে নিচে নেমে যায়, গ্রাউন্ড ফ্লোরে নেমে যায়, বলে যে হ্যাঁ, মানে কিছু তো বলতে পারে না, উঠার জন্য হ্যাঁ উঠে যাই বাইকে একটু তার মুখে একটা স্মাইল, তো সেইটা আসলে দেখার মতো। তো এইটা খুব এনজয় করি যে ও হচ্ছে একটু ঘুরে, মানে প্রায় সময়ই আমার সাথে বাইকে ঘুরে। তো এই হচ্ছে, এটাই খুব ভালো লাগে। আর মাঝে মাঝে যখন আরো আগে যখন ক্রিকেট খেলতে বেরোতাম, তখন হচ্ছে একদিন দুদিন যেতাম, পরের দিন হচ্ছে আমি কোনো কারণে ব্যস্ত বা একটু বাইরে গেছি,
হচ্ছে নাই, তখন ও হচ্ছে আবার খোঁজ করে। এই যে আম্মার কাছ থেকে শুনতে পাইছি যে তুই তো পাশে ছিলি না, ভাই তোকে অনেক বেশি খুঁজছে, কোথায় ছিলি? তো এই হচ্ছে বিষয়। তো তো সে মানে খুব এই প্লেইংটা সে খুব এনজয় করে। এই হলো বিষয়। আর হচ্ছে টিভি, টিভি দেখাটা তার খুব ভালো লাগে, বাংলা সিনেমা স্পেশালি, বাংলা সিনেমা তার খুব ফেভারিট। সো ওইগুলো খুব দেখে, মারামারি দেখে, খুব এনজয় করে, হাসে এগুলো প্রচুর পরিমাণে। সো এইগুলো দেখে আসলে খুব ভালো লাগে। এবং তার ফেভারিট ফুড কিছু আছে, খাবার দাবার, ওগুলো দিলে খুব খুশি হয়, এগুলো তার কাছে খুব ভালো লাগে। তো আপনার এই হচ্ছে আপনার কথা শুনে খুব মনে হচ্ছে খুবই ভালো একটা, খুব ফান লাভিং একটা ব্রাদার ইউ হ্যাভ, এন্ড টুগেদার ইউ স্পেন্ড আ লট অফ গুড টাইমস। অনেক ভালো সময় কাটে, পরিবারের সবাই এনজয় করে ওর সাথে সময়টা, চেষ্টা করে। আর আশা করব যে ও ভালো থাকবে। ফাহিম, হোয়াট অ্যাবাউট ইউ? আমি, আমার ফেভারিট তো ওর ডান্স, ডেফিনেটলি ওর অ্যাক্টিং, ওর এক্সপ্রেশনস অ্যামেজিং। আমি জানি ও অনেক পছন্দ করে হিন্দি মুভি। আমার ছেলেও প্রত্যেক ফ্রাইডেতে আমাদের সব মুভি দেখতে হয়, মুভি নাইট, এবং শাহরুখ খানের সব মুভি দেখা হয়ে গেছে। এখন মনে হয় 3 নাম্বার 4 নাম্বার বার রিপিট করা হচ্ছে। তো আমি তোমার মুখে তোমার ভাইয়ের একটু গল্প শুনবো যে কোন জিনিসগুলো সবচেয়ে মজা লাগে। রাফান, একটা ভালো জিনিস কি, এই করোনাতে ও একটা জিনিস, একটা সাইড অনেক সে মেনটেন করেছে, সেটা হচ্ছে সে একটু ভিডিও এডিটিংও শিখে নিয়েছে একটু কম্পিউটারে। সো in some cases when I need to edit some of my assignments, সেদিন আমি একটু এডিট করছিলাম, he used to say me like that, এইভাবে না এইভাবে করো, এইভাবে না এইভাবে করো। সো I'm the one luckiest person that আমি আমার ছোট ভাই থেকে শিখছি, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। সো তোমার টিচারে কেউ লাইভ দেখলে তো তোমার পয়েন্টস কেটে যাবে এখন, যে তোমার ছোট ভাই কাজ করে দিচ্ছে। without any doubt, without any doubt, exactly. So yeah, one of my great nice. points, and yep, ইনশাআল্লাহ আসলে সবাই দোয়া করবে। সবার স্টোরি শুনে যেটা মনে হচ্ছে যে লাইক ওদেরকে যত ইনভলভ আমরা করব, তত ওদেরও ভালো লাগবে, এবং আমাদের জার্নিটাও কিন্তু অনেক ইজি হয়ে যাবে। ওদের স্ট্রাগলস গুলো কিন্তু ওরা বলে বুঝাতে পারছে না। এবং আমি বলবো যে প্রত্যেকে, তোমাদের সিবলিংরা এত লাকি টু হ্যাভ ইউ গাইজ ইন দেয়ার লাইভস। হ্যাঁ, অনেক ক্ষেত্রে কিন্তু আমি অনেক সিবলিং দেখি যারা আসলে এভাবে নিতে পারে না ব্যাপারটা, এবং তাদেরকে আমরা কিন্তু দোষও দিতে পারি না, কারণ নট এভরিবডি হ্যাজ দ্য সেম কাইন্ড অফ রিসোর্সেস। সবার লেভেল অফ সিভিয়ারিটি ডিফারেন্ট, তাদের পরিবারের সাপোর্ট সিস্টেম ইজ ডিফারেন্ট। সো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে তারা আরো অনেক সাফার করে, বা তাদের অ্যাকসেপ্টেন্সে সমস্যা হচ্ছে, বা তাদের স্ট্রাগলস গুলো অনেক অন্য ধরনের হয়। বাট অল থ্রি অফ ইউ, ইয়োর প্যারেন্টস আর ভেরি ব্লেসড। আমার দেখে খুব ভালো লাগে, কারণ আমি নিজে মানে চাবো যে আমার মেজর ছেলে বা আমার ছোট ছেলে বড় হয়ে আমার ছেলের জন্য তোমাদের মতো সিবলিং হবে, যে সব সময় দেখবে যখন আমি থাকবো না, তখন দেখবে। আমি শিওর ইউর প্যারেন্টস আর সো প্রাউড অফ ইউ গাইজ, and they're so lucky to have you guys as a role model, as a friend. কারণ ওদের কোনো ফ্রেন্ড না থাকুক, স্কুলে কোনো ফ্রেন্ড না হোক, কোথাও সমাজে কোনো ফ্রেন্ড না থাকুক, তোমরা কিন্তু ওদের ফ্রেন্ড। এন্ড তোমাদের প্যারেন্টসরা, দে আর সো হ্যাপি, লাকি টু হ্যাভ ইউ গাইজ। তোমরা আসলেই আনসাং সুপার হিরো, কারণ তোমরা অনেক কিছু মেনে নাও। যখন বাবা মারা দেখা যায় অনেক ওভারওয়েলম থাকে, অনেক স্ট্রাগল করে, তোমরা পাশে দাঁড়াও, হেল্প করো। তোমরা হয়তো রিয়েলাইজও করো না কতটুকু তাদের মনের জোর তোমরা। I want to, from the bottom of my heart, on behalf of all the mothers and fathers who are watching, I would like to thank you guys. You guys are making me very emotional. But anyways, thank you guys for being the sibling that you are, the superheroes that you are in our lives, for us and for our children. Thank you. অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। আর আমাদের এই সন্তানরা আমাদের পাপের ফল নয়, আমাদের গর্ব, আমাদের অনুপ্রেরণা, আমাদের ইন্সপিরেশন, আমাদের এনার্জাইজ করার জন্য, আমাদের মোটিভেশন। সো তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, তোমাদের ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা, শুভকামনা। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ সো মাচ।
আপনারা যারা আমাদেরকে আজকে লাইভে জয়েন করেছেন, আশা করি আমাদের এই আনসাং সুপার হিরোই আমি বলবো, তাদের জার্নি থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম। খুব পজিটিভ তাদের আউটলুক, এবং তারা ভাই বোন হিসেবে তাদের বাবা মাদের সাথেই বিশেষ চাহিদা সম্পূর্ণ এই তাদের সিবলিংদের সাথে কাজ করে যাচ্ছে, এবং খুব ছোটবেলা থেকে কিন্তু তারা খুব এই ওপেন মাইন্ড নিয়ে তাদের ভাই বোনদের যে ডায়াগনোসিসটা সেটাকে একসেপ্ট করেছে, সেটাকে ভালোবাসতে শিখেছে এবং সেটাকে সেলিব্রেট করতে শিখেছে। শুধু তাই না, সমাজেও তারা কন্ট্রিবিউট করার চেষ্টা করছে এবং সবাইকে আমাদেরকে শিখিয়ে দিচ্ছে যে না, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা, ভাই বোনেরা আমাদের সমাজেরই পার্ট, আমাদের কোনো পাপের ফসল নয়, তারা আমাদের অনুপ্রেরণা, তারা আমাদের গর্ব। এবং আশা করি যারা আজকে শুনছেন দেখছেন আমাদের সাথেই, আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাথেই বলবেন যে আমাদের এই শিশুরা আমাদের কি বলবো, আমাদের সাহস। তো যাই হোক, আশা করি আগামীতে আপনাদেরকে আবার সামনে পাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।